জয় হিন্দ বন্ধুরা। ডাব্লিউবিপি 2026 অর্থাৎ 2026 সালে যে টিইটি পিএমটি কমপ্লিট হয়ে গেল গত 21শে জানুয়ারি, তাদের অলরেডি ইন্টারভিউ স্টার্ট হয়ে যাচ্ছে 29শে জানুয়ারি থেকে। তো অনেক রিভিউয়ার্স অর্থাৎ আমার যারা ভাই রয়েছে এবং আমার দাদা রয়েছে এবং যারা দিদি এবং যারা বোন হচ্ছে আমার থেকে, সকলের উদ্দেশ্য বলছি। অনেকে আমাকে কমেন্ট করে বলছো, দাদা একটা ইন্টারভিউ বোর্ডে ঠিক কী কী ধরনের প্রশ্ন হতে পারে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় সেই বিষয়ে একটা ফুল ভিডিও আনুন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তোমাদের বেসিক্যালি ইন্টারভিউ বোর্ডের কোন কোন টপিক থেকে, মানে কোন কোন বিষয় থেকে, কোন কোন জায়গা থেকে বেশিরভাগ কোশ্চিন স্যাররা করে থাকেন বা ইন্টারভিউ বোর্ডের আধিকারিকরা করে থাকেন সেই বিষয়ে আজকে ফুল অ্যানালাইসিস ডিটেলসে বলে দেবো। তাই তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরোটা শোনো এবং এই ভিডিওটা পুরো দেখার পর তোমরা ইন্টারভিউ দিয়ে আসবে। ইন্টারভিউ দিয়ে আসার পর তোমরা আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে ঠিক আমি কি কি বলেছিলাম এবং তোমরা কি কি প্রশ্ন আধিকারিকরা করেছিলেন। তো ভিডিওটা পুরো দেখো। ইন্টারভিউ প্রথম যেটা সর্বপ্রথম দেখে থাকেন সেটা হচ্ছে তোমার পোশাক। তুমি কি পরে ইন্টারভিউ বোর্ডের স্যারদের কাছে তুমি উপস্থিত হয়েছো। প্রথম তোমার ড্রেস হবে, একটা শার্ট হবে। সে শার্ট সেটা সাদা হলে খুব ভালো কথা, তবে সেটা হবে লাইট কালারের। আর তার সঙ্গে তোমরা প্যান্ট পরবে। প্যান্টটা যদি ব্ল্যাক কিংবা ব্লু কালারের হয়ে থাকে তো খুব ভালো কথা। বিশেষ করে সাদা শার্টের সঙ্গে ব্ল্যাক প্যান্ট থাকলে খুব ভালো। আর তোমরা সবসময় ফুল হাতা, এই যে ড্রেসটা পরছো, আমি যেমন এখন হোয়াইট কালারের ড্রেস পরে রয়েছি, তোমাদের এই শার্টটা হবে ফুল হাতা। আর তার সঙ্গে তোমরা কোমরের যে বেল্ট পরবে, বেল্টের ঠিক যে কালার হবে সেম কালারের তোমাদের শু হবে। অর্থাৎ বেল্টের কালারের সঙ্গে শুয়ের কালারের সঙ্গে যেন ম্যাচ খায়। এই হয়ে গেল তোমাদের পোশাক। নেক্সট হচ্ছে তোমাদের ডকুমেন্ট। তোমরা মাধ্যমিক কত সালে পাস করেছো, এইচএস কত সালে পাস করেছো এবং যদি গ্র্যাজুয়েশন করে থাকো তার রেজাল্টে জেরক্স নিয়ে যাবে এবং তার সঙ্গে এক্সট্রা কোয়ালিফিকেশন নিয়ে যাবে। এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে গেলে কেউ হয়তো এনসিসি করেছো, তার এনসিসি এ বি অথবা সি সার্টিফিকেট রয়েছে, কিংবা কারো হয়তো দেখা যাচ্ছে যে তোমাদের কম্পিউটার ডিপ্লোমা করেছো তার সার্টিফিকেট রয়েছে, কিংবা কেউ আইটিআই পাস করেছো তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলো অবশ্যই নিয়ে যাবে। কারণ এখানে তোমাদের উল্লেখ থাকে না যে এনসিসি সি সার্টিফিকেট বা এ সার্টিফিকেটে কত নাম্বার রয়েছে, এগুলো কোনো উল্লেখ থাকে না। কিন্তু এই সমস্ত এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সট্রা সার্টিফিকেট থাকলে তোমাদের একটা মার্কস কিন্তু স্যাররা আলাদা করে দিয়ে থাকেন। এক্সট্রা তোমরা 2 থেকে 3 নাম্বার কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট, অন্যের থেকে তোমাদের প্লাস পয়েন্ট এটা। এক্সট্রা 2 থেকে 3 নাম্বার তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের আচরণ। তোমরা যখন ইন্টারভিউ বোর্ডের রুমে প্রবেশ করবে তখন তোমাদের ফোকাস, অর্থাৎ পুরো ফোকাসটা থাকবে ইন্টারভিউ বোর্ডের আধিকারিকদের দিকে। অর্থাৎ তার আই কন্ট্যাক্টের সঙ্গে তোমার আই কন্ট্যাক্ট কিন্তু ঠিক সেম থাকবে। তুমি এদিকে ওদিকে আশপাশ তাকাবে না, যে নতুন জায়গা বলে তুমি নার্ভাস ফিল করার চেষ্টা করবে না একদম, আর ভয় কাজ করবে না। আর তার জন্য বাড়িতে অলরেডি আয়নার সামনে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। প্র্যাকটিস করবে তোমরা। পুরো ফোকাস স্যারের দিকে থাকবে এবং স্যার ঠিক কী কী প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নের সঠিক 100% রাইট আনসার কী হতে পারে তোমরা সেটা মনে ভেবে নেবে এবং সেইভাবে তোমরা স্যারের সামনে উত্তর দেবে। এবার তোমাদের যে বিষয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে পুলিশ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন। অর্থাৎ যে বিষয়ের জন্য তোমরা আবেদন করেছো, সেই পুলিশ আবেদন করে তোমরা ইন্টারভিউ দিতে গিয়েছো, সুতরাং পুলিশ সংক্রান্ত বিষয়ে তোমাদের কোশ্চিন করা হবে, এটা মাস্ট জেনে রাখো। এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হবে সেটা আগে শুনে নাও। সর্বপ্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কবে প্রতিষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি থানা রয়েছে এবং পশ্চিমবঙ্গে কতগুলি পুলিশ রেঞ্জ রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের মোটো কী এবং একজন থানার প্রধানকে কি বলা হয়। এছাড়াও তোমরা পড়বে কলকাতা পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা পুলিশের
বর্তমানে মেয়র কে রয়েছেন এবং কলকাতা পুলিশ এর মোটো কি, এটাও তোমরা দেখে যাবে। নেক্সট তোমাদের যে বিষয়ে প্রশ্ন করতে চলেছি সেটা হচ্ছে সাবজেক্ট বা টপিক ওয়াইজ। তোমাদের প্রথমেই জিজ্ঞাসা করবে তোমাদের কোয়ালিফিকেশন, সেই তখনই তোমরা কোয়ালিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমরা নিশ্চয়ই বলে দেবে যে আমি এই বিষয়ে আমি পারদর্শী, অর্থাৎ আমার এই সাবজেক্টে অনার্স রয়েছে। তখন তোমাদের সেই সাবজেক্টের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। এবার তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন আসতে পারে বা আধিকারিকরা কোন কোন টপিক থেকে প্রশ্ন করতে পারে সেই বিষয়ে আলোচনা করছি, ভালো করে শোনো। যদি তোমাদের ভূগোল থেকে প্রশ্ন ধরে কিংবা তুমি ভূগোলে অনার্স রয়েছো, তাহলে তোমাকে সে আধিকারিক তোমাকে ভূগোল থেকে কিন্তু প্রশ্ন করবে, বেশিরভাগ ভূগোল থেকে বা সেই সাবজেক্ট বা সেই অনার্সের সাবজেক্ট থেকে প্রশ্ন করে থাকেন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে প্রতিষ্ঠিত হয়, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এই কলকাতা শহরটি কোন নদীতে অবস্থিত, কলকাতার রাজধানী মানে কলকাতা এটির নামকরণ করা হয় ক্যালকাটা থেকে, সর্বপ্রথম ক্যালকাটা থেকে কলকাতা করা হয়, এটা কত সালে করা হয়, কলকাতার কয়েকটি দর্শনীয় স্থান, এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যটি কটি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে, আর পশ্চিমবঙ্গ রাজ্যটি কটি দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে, এটা দেখে নেবে। আর তার সঙ্গে দেখে নেবে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কেমন, পশ্চিমবঙ্গের শিক্ষার হার দিয়ে কোন জেলা সবচেয়ে এগিয়ে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা একটু আগে বললাম, তার সম্বন্ধে ডিটেলসে জেনে নেবে। তো এই হয়ে গেল ভূগোলের কোশ্চিন, এই জায়গা থেকে ভূগোল প্রশ্ন করে থাকে। নেক্সট তোমাদের যদি ইতিহাসের কারো অনার্স থেকে থাকে তাহলে সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন স্যার করবে। তোমরা ইতিহাসের জনককে এটা পড়বে, এবং মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে ইতিহাস থেকে যদি প্রশ্ন করে তোমাদের কোন কোন মুভমেন্ট এবং কোন কোন বিদ্রোহগুলো তোমাদের ভালো করে জানা দরকার, সেই বিষয়ে ভালো করে শুনে নাও। তোমাদের প্রথমত তোমরা সিপাহী বিদ্রোহ সম্বন্ধে খুঁটিনাটি এক্সট্রা যা রয়েছে, সিপাহী বিদ্রোহ কত সালে প্রতিষ্ঠিত হয়, সিপাহী বিদ্রোহের নেতা কারা ছিল, এবং সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কে শুরু করেছিল, কি কারণে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সিপাহী বিদ্রোহের দুজন নেতার নাম কি, কিংবা সিপাহী বিদ্রোহের বিহারের নেতা কে ছিল, এবং সিপাহী বিদ্রোহেতে দিল্লির নেতা কে ছিল। ঠিক এরকমভাবে বিদ্রোহ সম্বন্ধে পড়বে। আর তার সঙ্গে তোমরা পলাশির যুদ্ধটা দেখে যাবে। বেসিক্যালি যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা জানা দরকার, পলাশির যুদ্ধ। এটা হচ্ছে তোমাদের মুভমেন্ট থেকে প্রশ্ন। নেক্সট তোমাদের যে বিষয় থেকে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস থেকে তোমাদের প্রশ্ন প্রবল সম্ভাবনা রয়েছে। তোমাদের জাতীয় কংগ্রেসটা ভালো করে দেখবে, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, জাতীয় কংগ্রেসের জনক কে, এবং এই জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কি ছিল, জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম অধিবেশন কবে কোথায় হয়, খুব ভালোভাবে দেখবে। এই তোমাদের হয়ে গেল। আর তার সঙ্গে তোমরা দেখে নেবে গভর্নর, বাংলার সর্বপ্রথম গভর্নর কে ছিল এবং বাংলার সর্বশেষ গভর্নর কে ছিল, স্বাধীন ভারতের প্রথম গভর্নর কে ছিল, স্বাধীন ভারতের বর্তমান গভর্নর কে রয়েছে, গভর্নর জেনারেল কে রয়েছে, এই বিষয়ে তোমরা দেখে নেবে। এই হয়ে গেল হিস্ট্রি বা ইতিহাস থেকে প্রশ্ন। এবার নেক্সট বলতে চলেছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান। যা রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তাদের কোন কোন বিষয় থেকে আধিকারিকরা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে ভারতীয় সংবিধান প্রথমত দেখবে, আর গণপরিষদ সম্বন্ধে ডিটেলসে দেখে যাবে। গণপরিষদ কবে সালে গঠিত হয় এবং গণপরিষদের সর্বপ্রথম সদস্য কতজন ছিল, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিল, তার সঙ্গে সর্বপ্রথম অস্থায়ী সভাপতি কে ছিল, এটাও দেখবে। আর ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়, ভারতীয় সংবিধানের জনক কে, ভারতীয় সংবিধান রচনার ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন, এছাড়াও বর্তমানে
কে কোন পদে রয়েছেন, অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। যেমন মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন এবং সর্বপ্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি, বর্তমান রাজ্যপাল কে রয়েছেন, তিনি কততম রাজ্যপাল। এরপরে তারপরে তোমরা দেখবে প্রধানমন্ত্রী সর্বপ্রথম ভারতবর্ষে কে ছিল এবং বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছেন। তারপরে তোমরা দেখবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি প্রথম কে ছিলেন এবং বর্তমানে রাষ্ট্রপতি কে রয়েছেন, এবং তিনি ভারতবর্ষের যে বর্তমানে যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি কততম ভারতবর্ষের রাষ্ট্রপতি, তোমরা এটা দেখবে। এবং রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি কত নম্বর ধারা রয়েছে, রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করেন, এগুলো একটি খুঁটিনাটি দেখে নেবে। তো এই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান থেকে এর বাইরে কোনো কোশ্চিন করবে না আশা করি। নেক্সট হচ্ছে তোমাদের গণিত, অঙ্ক। যাদের ম্যাথে অনার্স তারা বেসিক্যালি বিভাজ্যতার রুলসগুলো দেখে যাবে, যেমন 3 দ্বারা বিভাজ্যতার রুলস কি, এবং 11 দ্বারা বিভাজ্যতার রুলস কি, কিংবা 8 দ্বারা বিভাজ্যতার রুলস কি, তোমরা এগুলো ভালো করে দেখে যাবে। কিংবা হয়তো তোমরা দেখে যাবে একটি ভগ্নাংশের উদাহরণ দাও, মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও, সেগুলো দেখে যাবে, ভগ্নাংশের উদাহরণ দেখে যাবে। আর তার সঙ্গে তোমরা পায়ের মানটাও দেখে যাবে। অনেক সময় আধিকারিকরা পায়ের মান জানতে চায়। তো এইভাবে তোমরা গণিত থেকে দেখে যাবে। আর একটা বিষয় দেখে যাবে, সেটা হচ্ছে যদি কোনো আধিকারিক তোমাকে এরকম প্রশ্ন করে থাকে যে কোনো একটি পরীক্ষায় তুমি 200 নাম্বারের পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষাতে তুমি 175 পেয়েছো কিংবা 100 পেয়েছো, তাহলে তুমি এক্স্যাক্টলি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সর্বমোট কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, এই বিষয়গুলো একটু বাড়ি থেকে ক্যালকুলেশন করে হিসাব করে যাবে। এরই মধ্যেই তোমাদের গণিত থেকে প্রশ্ন করা হবে। নেক্সট তোমাদের যে বিষয় থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে তোমাদের সায়েন্স থেকে কি প্রশ্ন করা হতে পারে। তোমাদের বলতেই পারে যে মানুষের হাত কোন শ্রেণীর লেভার, নিউটনের রকেট উৎক্ষেপণ, নিউটনের কোন গতিসূত্র থেকে এটি নেওয়া হয়েছে। কিংবা বলতে পারে বলের এসআই একক কি, আমাদের সর্বমোট কটি মৌলিক একক রয়েছে। এছাড়াও যে বিষয় থেকে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে মানুষ উত্তেজিত অবস্থায় বা মানুষ ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরিত হয়, এগুলো দেখে যাবে, হরমোন থেকে একটু দেখে যাবে। তার সঙ্গে তোমরা মানুষের রেচন অঙ্গের নাম কি বা রেচন সংক্রান্ত এই কোশ্চেনগুলো দেখে যাবে। বা তোমরা দেখে যেতে পারো যে লোহিত রক্তকণিকা, ব্লাড সম্পর্কে একটু দেখে যাবে, যে রক্তের গ্রুপ কি আবিষ্কার করেছেন, বা লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, এগুলো জাস্ট খুঁটিনাটি অল্প দেখবে। এখান থেকে তোমাদের সায়েন্স থেকে প্রশ্ন করবে। এবার যে বিষয় থেকে প্রশ্ন সেটা হচ্ছে তোমাদের বাংলা। যারা বাংলায় অনার্স রয়েছে তাদের ক্ষেত্রে কি কি প্রশ্ন করা হতে পারে। তোমরা বাংলাতে বেসিক্যালি সাহিত্যিকের নাম এবং সেই সাহিত্যিক বা সেই কবি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কত সালে জন্মগ্রহণ করেছেন। বলতেই পারে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন। কিংবা বলতে পারে কিছু কিছু সাহিত্যিকের ছদ্মনাম। তোমাদের ব্যাঙাচি যেমন কোন সাহিত্যিকের ছদ্মনাম বলতে পারে, তখন তোমরা আনসার দিয়ে দেবে। আর কিংবা বলতে পারে ঘনাদা চরিত্রর স্রষ্টাকে বা সৃষ্টিকর্তাকে। নীললোহিত কার ছদ্মনাম, ভানু সিংহ কোন কবির ছদ্মনাম, এগুলো দেখবে বেসিক্যালি। এগুলো থেকেই বেসিক্যালি তোমাদের প্রশ্ন করে থাকে যারা বাংলা অনার্স করেছো। আর যারা যারা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছো তাদের বিষয়ে কোন জায়গা থেকে প্রশ্ন করে থাকেন আধিকারিকরা সেটা শুনে নাও। প্রথমত কম্পিউটার কত সালে আবিষ্কৃত হয় এবং কম্পিউটারের জনক কে। নেক্সট কম্পিউটার ভারতবর্ষে কত সালে চালু হয়। কম্পিউটারের কয়েকটি ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম তোমরা ভালো করে দেখবে এবং কম্পিউটারে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এর উদাহরণগুলো একটু দেখবে।
এবং কম্পিউটারে তার সঙ্গে হার্ডওয়্যার সফটওয়্যার এর উদাহরণগুলো দেখবে। কম্পিউটারের ভুলকে কি বলা হয় এগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নেবে। কম্পিউটারের মনিটরের কাজ কি, তোমাদের বেসিক্যালি এগুলো থেকেই প্রশ্ন করা হয়। আর তার সঙ্গে কিছু কিছু ফুল ফর্ম জেনে নেবে। কম্পিউটারের র্যামের ফুল ফর্ম কি, কিংবা HTTP এর ফুল ফর্ম কি, এবং ফরটেন কি, প্রথম বৈদ্যুতিক কম্পিউটারের নাম কি। এগুলো তোমাদের কম্পিউটার থেকে আধিকারিকরা প্রশ্ন করে থাকেন। তো এগুলোই ছিল বলার। তোমাদের এই যে টোটাল আমি তোমাদের সাবজেক্ট বিষয়ে বললাম, তোমাদের এখান থেকে বিশেষ করে আধিকারিকরা এই টপিক থেকে এই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে করে থাকেন। লাস্ট যেটা বলবো, তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের সিচুয়েশন বা পরিস্থিতি বিষয় প্রশ্ন। তোমরা কোন কোন পরিস্থিতিতে তোমাদের কেমন কেমন প্রশ্ন করা হয়ে থাকে সেগুলো শোনো। তোমাদের বলতে পারে যে একজন নাগরিক হিসাবে যখন তুমি পুলিশ হিসাবে তুমি কর্মরত অবস্থায় রয়েছে, সে অবস্থাতে তোমাকে কোনো নাগরিক যদি ঘুষ দিতে আসে তখন তোমার পালনীয় কর্তব্য কী। তখন এরকম যদি কোনো আধিকারিক প্রশ্ন করে থাকেন, তার 100% সঠিক জেনুইন কি আনসার হবে তোমরা সেটা ভালো করে শোনো। তোমরা বলবে ভারতীয় সংবিধান অনুসারে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই আইনত চরম অপরাধ, তাই আমি ঘুষ নিতে পারবো না। এরপর যদি যদি দেখি তার সমস্ত কথা শোনার পরে এখানে আমার প্রাণের ঝুঁকি রয়েছে, এমনকি আমার মৃত্যু পর্যন্ত হতে পারে, আমার জীবনের ঝুঁকি রয়েছে, তখন বাধ্য হয়ে আমি ঘুষ নেব এবং ঘুষ নেওয়ার পর আমি আমার ঊর্ধ্বতন যিনি কর্তৃপক্ষ পুলিশ আধিকারিক রয়েছেন তাকে পুরো ব্যাপারটা জানাবো যে আমি কী কারণে ঘুষ নিয়েছি এবং ঘুষ নিতে আমি বাধ্য হয়েছি। তারপর তিনি যেটা বলবেন সেটা আমি মাথা পেতে মেনে নেব। এটাই তোমাদের সঠিক আনসার হওয়া উচিত। নেক্সট, তুমি পুলিশে কেন আসতে চাও, বা তোমাকে পুলিশ ডিপার্টমেন্টে কেন নেবে, এই যে প্রশ্নটা করা হয়ে থাকে, এটার সঠিক জেনুইন আনসার কি হতে পারে? স্যার, খুব ছোটবেলা থেকে আমি পুলিশের পোশাকের প্রতি অত্যন্ত আকৃষ্ট এবং যত্নবান। খুব ছোটবেলা থেকেই পুলিশের পোশাক আমার খুব ভালো লাগে এবং এই জন্য পুলিশের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। তার সঙ্গে পুলিশের খুব সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পুলিশের যে ন্যায় নীতি এবং তাদের যে কর্তব্য, তারা যে আত্মনিয়ন্ত্রণে যেভাবে পুলিশ নাগরিককে সাহায্য করে, তাদের সে দায়িত্ব কর্তব্য পরায়ণ দেখে আমি পুলিশের প্রতি অত্যন্ত আগ্রহী এবং পুলিশের প্রতি আমি শ্রদ্ধাশীল। এই জন্য আমি পুলিশে আসতে চাই। আর তাই সেই উদ্দেশ্যে পুলিশের আমি যখন ফর্ম বেরোয় তখন পুলিশের ফর্ম আমি অ্যাপ্লাই করি এবং সঠিক গাইডেন্স এবং রুলস মেনে এক্সামের জন্য প্রিপারেশন নিই এবং এক্সামে কোয়ালিফাই করি। তারপরে পিইটি পিএমটি আমি যাই, সেখানে পিইটি পিএমটিতে কোয়ালিফাই করে সফল হয়ে আমি আপনার সামনে আজ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হয়েছি। তো পুলিশের একজন যোগ্য প্রার্থী হিসাবে আমি নিজেকে দাবি করছি এবং পুলিশ হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কিছু আমার মধ্যে রয়েছে এবং পুলিশ হওয়ার জন্য আমি একজন যোগ্য প্রার্থী। নেক্সট প্রশ্ন, এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক প্রশ্ন। অর্থাৎ তোমরা যে ক্যান্ডিডেটস যে জেলার বাসিন্দা সেই জেলা সম্পর্কে ডিটেলসে খুঁটিনাটি দেখে যাবে। যেমন সেই জেলার সদর শহর বা সেই জেলার সদর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এবং সেই জেলায় অবস্থিত দুটি উল্লেখযোগ্য স্থানের নাম, এবং সেই জেলায় জন্মগ্রহণ করেছেন এমন দুজন বিখ্যাত সাহিত্যিক, কবি কিংবা ঐতিহাসিক হতে পারেন। এই সংক্রান্ত তোমরা কোশ্চেন দেখে যাবে জেলাভিত্তিক। নেক্সট হচ্ছে তোমরা থানা, তোমরা যে থানার অন্তর্গত বাসিন্দা তোমরা সেই থানার প্রধান কে রয়েছেন, অর্থাৎ প্রধান যে আইসি বা ওসি সাহেব রয়েছেন তার নাম কি।
এবং সেই থানার অন্তর্গত যে সমস্ত পুলিশ কর্মচারী রয়েছেন তাদের সম্পর্কে তথ্য ডিটেলসে জেনে যাবে। এমনকি তোমরা যে গ্রামের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েত প্রধানের নাম কি, এরকম সংক্রান্ত তোমরা 2-1টা তথ্য, জাস্ট গ্রামের সম্বন্ধে তেমন কিছু দরকার নেই, 2-1টা, যে গ্রামের প্রধানের নাম কি, বা তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের কে কে মেম্বার আছেন, এই খুঁটিনাটি সংক্রান্ত তোমাদের প্রশ্ন করা হতে পারে। পুলিশ অর্থাৎ একজন পুলিশের, একজন কনস্টেবল পদের থাকা অবস্থায় একজন কনস্টেবলের কি কি কর্তব্য, তাদের কি কাজ, এটা অনেক সময় করা হয়ে থাকে। তো এটার সঠিক আনসার হচ্ছে তোমরা এটাই দেবে যে একজন কনস্টেবলের কাজ হচ্ছে তার যে ঊর্ধ্বতন স্যার রয়েছেন বা ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাগজপত্র এখানে ওখানে নিয়ে যাওয়া এবং অপরাধীদের ধরতে যাওয়া বা গার্ড দেওয়া, এবং যে আমার উচ্চ আধিকারিক রয়েছেন তাদেরকে যে কোনো বিষয়ে সাহায্য করা, এগুলোই একজন কনস্টেবলের কাজ। তো বেসিক্যালি তোমাদের এই টাইপের প্রশ্ন করা হয়ে থাকে, মানে ইন্টারভিউ বোর্ডের আধিকারিকরা এরকম টাইপের প্রশ্ন করে থাকে। তোমরা নার্ভাস হবে না, ঠিক এইভাবেই স্যার ঠিক যেভাবে তোমাকে বলছে স্যারের দিকে তাকিয়ে ফুল কনফিডেন্স রেখে তোমরা স্যারের সামনে উত্তর দেবে, আর নার্ভাস ফিল করবে না। আর আশা করি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন হবে না, এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তো যেগুলো বললাম সেগুলো ভালো করে তোমরা মাথায় ভরে নাও, এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অন্তত এই ভিডিওগুলো দেখে অন্তত বাড়িতে ভালো করে আয়নার সামনে তোমরা প্র্যাকটিস করবে, যাতে তোমাদের কোনো রকম নার্ভাসনেস না কাজ করে। সেইটা এখন থেকেই তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরবর্তী সময়ে কোনো সমস্যা হবে না, এবং তোমরা স্যারের চোখের সামনে ভালোভাবে ফোকাস রেখে তোমরা ইন্টারভিউ দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো এটুকুই বলার ছিল। অনেক বড় ভিডিও হয়ে গেল, হয়তো বেশি বেশি কথা বলে ফেলেছি, বাট এটুকু কথা তোমাদের বলতে হতো, না বললে পুরো ব্যাপারটা ক্লিয়ার হতো না। তো সকলেই খুব ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।